তুমি আমার পডকাস্ট যে শো রয়েছে কৌস্তবের আড্ডা, সেখানেও এসেছো, অনেক ইনফরমেশন দিয়েছো, অনেক ঘটনা শেয়ার করেছো। বাট আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তোমার লাইফে এই যে তন্ত্রের লাইনে আসার যে ব্যাপারটা, সেটা প্রায়ার একটা এক্সপিরিয়েন্স ছিল তোমার এবং তোমার যিনি হাজব্যান্ড রয়েছে সুরজিৎ দা, তাদের একটা জমিদারি বাড়ি ছিল। সেই বাড়িটা বালির কাছাকাছি, সেখানে তোমরা অনেক কিছু ফিল করেছো, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো। ইভেন খুব ছোট একটা বাচ্চা, যখন তোমাদের বাচ্চা হয় প্রায় 1-1.5 মাস, সেই সময় বা সেই তার কাছাকাছি সময় তোমরা সেই বাড়ি থেকে বেরিয়েও এসেছো, এত কিছু ঘটেছে তোমার লাইফে। প্যারানর্মালের যে অ্যাসপেক্টটা সেটা বিভিন্নভাবে, বাট আজকে যে ঘটনাটা আমরা শুনতে চলেছি সেইটা কিসের ওপর বেস করে ঘটনাটা? সেটা অবশ্যই তন্ত্রের ভালো প্রয়োগ এবং খারাপ প্রয়োগ দুটোকে মাধ্যম করে। খারাপ প্রয়োগের মাধ্যমে একটা জীবনকে কিভাবে শেষ করে দেওয়া হতে যাচ্ছিল, শেষ করে দেওয়া হয়েছে বলবো না, কারণ সেখান থেকেই আবার তন্ত্রের সহায়তা নিয়েই তাকে আবার শুধরে ঠিক করা হয়েছে, একটা সুন্দর জীবন দেওয়া হয়েছে সেই দম্পতিকে। কিন্তু তন্ত্র যে কতটা মারাত্মক হতে পারে সেটা নিয়েই আজকে বলবো। তার কিছুটা হয়তো তুমি শুনেছো, পুরোটা নয়। এবং অবশ্যই আমি আবারও আগে যেটা বললাম যে এমন একটা এন্টিটির ব্যাপারে বলবো, তার ভালো দিক এবং মন্দ দিক দুটোকেই তুলে ধরবো এবং অবশ্যই আয়নার মাধ্যমে আমি সবার কাছে তাকে দেখাবো। সো এবার আমরা আস্তে আস্তে ঘটনাটা শুরু করব। যারা যারা এখনো আসেননি তাদেরকে আমি বলছি আপনারা চলে এসুন, একটু অডিয়েন্সের থেকে রিয়াকশন চাই আমার। শুরু করি তাহলে, জিও স্টার্ট করা যাক। তো আজকে আমাদের সাথে আছেন পূর্ণিমা ভট্টাচার্য। পূর্ণিমা দি, তুমি আমাকে যখন ঘটনাটা বলছিলে তন্ত্রের প্রয়োগের ব্যাপারে, এই ঘটনাটা কি ঘটেছিল, আমি বরাবরের মতো আবার বলবো, তুমি শুরু থেকে শুরু করো, কি ঘটেছিল? শুরু করার আগে কতটা সচেতনামূলক বার্তা আমি দিতে চাই যে আমরা মেয়েরা শুধু না, ছেলেরাও কেউ না হুট করে পজেস হয়ে যায় না। আমাদের কিছু ক্রিয়াকলাপের দ্বারাই কিন্তু আমরা নিজেদের দোষে পজেস হই। সব ক্ষেত্রে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে, এবং অবশ্যই সেই সময় আমাদের সেই যোগটাও থাকতে হবে, তখনই কিন্তু 2-2 4 হয় বন্ধুরা। তো আমি ভৌতিক জায়গায় যাব আর হট করে পজেস হয়ে যাবো, এরম ব্যাপারটা নয়। তো এই ঘটনাটা 2023-এরই ঘটনা, শেষ দিক করে বলবো আমি, 2023-এর শেষ দিক করে কেসটা এসছিল। কেসটা বেসিক্যালি এসছিল আমার তন্ত্র রিলেটেড একটা পডকাস্ট আছে কৌস্তব কুমার চ্যানেলে, সেখানে দেখার পর একজন কন্ট্যাক্ট করে এবং তার বক্তব্য ছিল, দিদি যেমন করে হোক আমাদের সংসারটা বাঁচান, এই ছিল কথাটা। এখানে আমি একটা কথা বলি, এই যে পডকাস্ট, যেটা ইনিশিয়াল পডকাস্ট ছিল আমার সাথে পূর্ণিমাদির, সেই পডকাস্টে এমন কিছু কিছু প্রবলেমস হয়েছিল যেটা আমি ইউটিউবে আপলোড করার পরে এই প্রবলেমসগুলো দেখা দেয়। বিভিন্ন কারণে এই পডকাস্টটা শোনার পর অনেকের অনেক প্রবলেমস হচ্ছিল, তার জন্য সেটা আমরা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। সেই পার্টিকুলার পডকাস্টের পরে এই কেসটা পূর্ণিমাদির কাছে আসে একদম। এবং যেটা ছিল তার প্রথম কথা, আমার পরিবারটাকে বাঁচান, আমাদের সুখে থাকতে দিন, যেমন করে হোক। কী করে করবেন জানি না, বাট আমাদের সংসারটা নষ্ট হয়েছে তন্ত্রের মাধ্যমে, তাই ঠিকও করবেন তন্ত্রের মাধ্যমে। খুব ভালো কথা। আমি তখন ডিটেলসে জানতে চাইলাম কি ছিল। ভদ্রলোকের নাম ছিল সঞ্জীব, ভদ্রমহিলার নাম ছিল দেবলীনা, মানে তার স্ত্রীর নাম ছিল। এবার ঘটনাটা হচ্ছে, এমন কিছু জিনিস আমার ইউজ করি দৈনন্দিন জীবনে, আমাদের সচেতনার অভাবের কারণেই কিন্তু আমাদের নিজেদের কষ্ট নিজেরা ডাকি কৌস্তব, যেটা আমি বারবার বলি। এই যে আমরা নারীরা চুল আঁচড়াই, চুল ফেলে দিই যত্রতত্র, বা পিরিয়ডসে প্যাড ইউজ করি, যত্রতত্র ফেলে দিই। হ্যাঁ, এই কথাটা আমি ওপেনলি পিরিয়ডস কথাটা বলছি, কারণ আমি জানি এটা নিয়ে মানে লুকিয়ে রাখার তো কোনো বস্তু নয়, বা বলবো নাই বা কেন, কারণ মাতৃত্ব, এই যে মাতৃত্ব আসে একটা নারীর, পিরিয়ডস না হলে কিন্তু একটা নতুন জীবনকে জন্ম দেওয়া যায় না। তাই এটা কি লোকানোর মতো কিছু নেই, তাই আমি এই শব্দটাই ইউজ করলাম, পিরিয়ডস এবং প্যাড। কি বলেন দর্শকরা, আমি অন্যায় করেছি কিছু? তো আমরা যতটা সচেতনমূলকভাবে এটাকে ইউজ করি, আমরা কিন্তু ডিসপোজ করি ঠিক ততটাই অসচেতনভাবে, যত্রতত্র ফেলে দিই। প্রকৃতির জিনিসকে প্রকৃতিতেই ফিরিয়ে দিই, কিন্তু আপনারা জানেন না এই প্রকৃতিতে এই বস্তুটা থাকার পর যদি কেউ জঙ্গল পরিষ্কার করার সময় জ্বালিয়ে দেয়, সেই সময় যদি প্যাড জ্বলে যায়,
আপনাদের কিন্তু মাতৃত্ব আপনারা হারাতে পারেন, আপনারা কিন্তু মা নাও হতে পারেন। কোনো তান্ত্রিকরা হয়তো বুঝতে পারবে, কিন্তু অ্যাস্ট্রোলজার যদি বলি প্রেডিকশন করে জানতে পারবে না যে আপনার পঞ্চমে কি গন্ডগোল রয়েছে, যার কারণে পঞ্চমে কেতু নেই, কিন্তু পঞ্চমে কি গন্ডগোল রয়েছে যার কারণে আপনি মা হতে পারছেন না। ডক্টর উত্তর দিতে পারছে না, অ্যাস্ট্রোলজার উত্তর দিতে পারছে না, তখন দেওয়ালে পিঠ থেকে গেছে। কার কাছে যাবেন? তান্ত্রিক, তন্ত্র। যেখানে সব শেষ সেখান থেকেই তন্ত্রের শুরু হয়, অ্যাস্ট্রোলজি শেষ সেখান থেকেই তন্ত্রের শুরু হয়। বারবার বলি আমি এই কথাটা। তো এরমই একটা ঘটনা, যেখানে যদিও স্বামীটার দোষ ছিল একটাই, তিনি পরকীয়া করতেন, যেটা ঘরে ঘরে এখন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। তো ভদ্রমহিলা মানে তার ওয়াইফ তাকে বলেছিলেন যে আমার কোনো সমস্যা নেই, তুমি তাকে স্বেচ্ছায় বিয়ে করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার যা সম্পত্তি, যা বাড়ি গাড়ি সব আমার নামে করে দিতে হবে। এবং এই সঞ্জীবের অফিস কলিগ ছিল সেই মেয়েটি, মানে বর্তমানে যিনি স্ত্রী দেবলীনা, সেই স্ত্রী বর্তমানে যিনি অফিস কলিগ ছিলেন। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। এবং সঞ্জীব সত্যি কথা বলতে জানে টাকা পয়সা এগুলো আবার সে রোজগার করে নিতে পারবে, কিন্তু দেবলীনাকে সে আর পাবে না। এবং তার রিলেশনশিপ মানে আগের যে স্ত্রী শিপ্রা নাম ছিল, সেটা খুব টক্সিক রিলেশনশিপ হয়ে গেছিল কৌস্তব। সেই কারণে সে তাকে বলেছিল ওকে মিউচুয়াল ডিভোর্স করি এবং আমরা আমাদের মতো, আমি বিয়ে করতে পারি, তোমার তাতে কোনো আপত্তি থাকলে চলবে না। মেয়েটি কিন্তু অর্থাৎ শিপ্রা সেই সময় একেবারেই রাজি হয়ে যায় এবং সমস্ত কিছু তার নামে করিয়ে নিয়ে পুরোপুরি রকম তার স্বামীকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে মুক্ত করে দেয়। কিন্তু শিপ্রার মনে ছিল একটা ইনসিকিউরিটি, যতই হোক তার স্বামীকে সে কিন্তু অন্যের হাতে তুলে দিতে চায়নি, ভেতর থেকে ওপর থেকে চেয়েছিল। সমস্ত কিছু তার নামে করার পর তার মাথায় জেদ চাপে এবার যেমন করে হোক সঞ্জীবকে না পেলেও তাকে ওই মেয়ের সাথে সে সংসার করতে দেবে না। একটা প্রতিশোধ স্পৃহা তার মধ্যে জেগে ওঠে শিপ্রার মনে। সেই সময় সে কাজে লাগায় সঞ্জীবের ড্রাইভারকে, কারণ সেই ড্রাইভারটি কিন্তু মোটেই ভালো ছিল না। সে ছিল সঞ্জীবের ড্রাইভার কিন্তু কাজ করত শিপ্রার হয়ে। এবং হ্যাঁ, সব থেকে আশ্চর্যের বিষয়, ভবিতব্য বোধহয় একেই বলে, সঞ্জীবের ড্রাইভার যে তার স্ত্রীকেই কাজে রেখেছিলেন তার বাড়িতে, মানে নতুন সংসারে তার স্ত্রীকে কাজে রেখেছিলেন, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তার সংসারে বসে গেছিল, মানে নতুন বিয়ের পরে একদম। কিন্তু কাজ করতো শিপ্রার হয়ে, স্বামী স্ত্রী দুইজনে। যখন দেবলীনা পিরিয়ডস হয়, ডাস্টবিনে আমরা যে প্যাড ফেলে দিই, এগুলো আমাদের ঘরের যিনি হাউস হেল্পার থাকে তারাই সাধারণত ফেলে। সে কিন্তু না ফেলে সেই প্যাড কালেক্ট করে দিয়ে আসতো শিপ্রাকে। ওকে। এবং যখন চিরুনিতে শিপ্রা চুল আঁচড়াতো, সেই চুল বের করে দিয়ে আসতো শিপ্রাকে। পরিচারিকা যিনি ছিলেন দেবলীনার ঘরে বা সঞ্জীবের নতুন সংসারে, তিনি এইভাবে হেল্প করতেন। এবং ড্রাইভার এক মুসলিম তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে এই সমস্ত কুকীর্তি করার পর দেবলীনার শরীরে এমন কিছু ক্রিয়া করা হয়েছিল যাতে করে দেবলীনা থাকেনি, সম্পূর্ণ আলাদা জগতে চলে গেছিল। ওকে, আস্তে আস্তে হচ্ছে। এবং প্রথম যেদিন দেবলীনাকে দেখে সেদিন দেখে সঞ্জীব দেবলীনা উলঙ্গ অবস্থায় পাখার মধ্যে দড়ি লাগিয়ে ঝুলছে। মানে হ্যাঁ, এতটাই ক্রিপি ছিল ব্যাপারটা। আমিও যখন শুনেছিলাম যে ও অফিস থেকে ফিরেছে, দরজা নক, দেবলীনা সুইসাইড করতে যাচ্ছিল, কিন্তু সমস্ত কিছু বস্ত্র বিবস্ত্র হয়ে সে গলায় দড়ি দিতে যাচ্ছিল। সেই মুহূর্তে সঞ্জীব বাঁচিয়ে দেয় এবং যখন তার গালে থাপ্পড় মারে যে কেন এরকম করছে, কারণ তারা তো সুখী, টাকা পয়সার অভাব নেই, সে তার প্রথম বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিসের এত মানে প্রবলেম যে তাকে সুইসাইড করতে হলো। তখন দেবলীনার জ্ঞান ফিরে আসে এবং দেবলীনা বলে সে নিজেও জানে না এটা কেন করছিল। সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কৌস্তব ভুলে যায়, ভাবে কোনো কারণ বশত। নার্ভের ডক্টর দেখানো হয়, নিউরোসাইক্রাটিস্ট আমাদের উত্তরপাড়ায় বসেন, সোমশুভ্র চ্যাটার্জি, আমি নাম বলে দিচ্ছি, খোঁজ নিয়ে নেবেন। সোমশুভ্র চ্যাটার্জি উত্তরপাড়ায় বসে, নিউরোসাইক্রাটিস্ট, তাকে দেখানো হয় দেবলীনাকে তিনি ওষুধ দেন নেক্সিটো প্লাস। সেটা সাধারণত নার্ভের ওষুধ ছিল, নার্ভকে স্থিত করার, ঘুমোবার। তাহলে সাধারণত দেবলীনা এরপর ঘুমোবে, নার্ভটাকে শান্ত করবে, কিন্তু ফুল ফর্মে ওষুধ খাওয়ার পরেও কিন্তু দেবলীনা ঘুমোতো না। সে নানান রকম ক্রিয়াকলাপ সকাল থেকে করতো এবং বিয়ের পর দেবলীনা কাজ ছেড়ে দেয় সেই অফিস থেকে। ওকে। সেকেন্ড যেদিন সঞ্জীব দেখে সেদিন দেখে
দেবলীনা গাড়ি নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে পড়ে মাংসের দোকান যায়, কিছু মাংস কিনে আনতে। অবশ্যই চিকেনের দোকানে গেছিল, চিকেন নিয়ে আসে, ভেবেছে রান্না করবে হয়তো, কিন্তু দেখে যে না, সে রান্না কিন্তু করেনি, পুরো মাংসের হাড় ডাস্টবিনে পড়ে আছে, অথচ রান্না হয়নি। কাঁচা মাংসের হাড় ডাস্টবিনে পড়ে থাকতে দেখে Okay. সঞ্জীব। তখন দেবলীনাকে বলে যে তুমি রান্না করেছিলে? তখন দেবলীনা বলে আমি কি রান্না করব, মানে আমি তো কিছু জানি না কি হয়েছে, মানে কোনো মেমোরি নেই, কোনো মেমোরিই ছিল না। মানে নিজে কাঁচা মাংস খেয়েছে, চিকেন খেয়েছে কিনা কেউ জানে না, কিন্তু ওকে ওকে এটা বলা যায় না, কারণ সঞ্জীব ওকে বাট খেতে হাড়গুলো দেখে। পড়েছিল। হাড়গুলো পড়ে থাকতে দেখে এবং এরপর আস্তে আস্তে দেবলীনা সাজাগোজা টোটালি বন্ধ করে দেয়, সাজগোজ বন্ধ করে দেয়। সারা দিন একা বাড়িতে থাকতো, হোম ডেলিভারি করতো, তার কোনো কাজ ছিল না, সে রান্নাটুকুও করতো না, শুধু হোম ডেলিভারি আসতো। এবং এই হোম ডেলিভারির যে জোম্যাটো বা সুইগি বা যা অ্যাপ আছে, এই সমস্ত নোটিফিকেশন যেত সঞ্জীবের কাছে। তখন সঞ্জীব বলে এত যে খাবার আসে, কে খায় এত খাবার? কারণ তার জন্য সে যখন অফিস থেকে ফেরে, তার জন্য কোনো খাবারই রাখা থাকতো না। ওকে 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 এরপর দেবলীনা মাঝে মধ্যে রাতে হঠাৎ করে ঘুম ভাঙে এবং দেবলীনা বলতে থাকে যে সে নিজেকে শ্মশানে দেখতে পাচ্ছে। এটা হয় ব্ল্যাক ম্যাজিক করলে কিন্তু এই ঘটনাটা ঘটে। মানে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছ ও শ্মশানে স্বপ্নের আছে। মধ্যে নিজেকে দেখতো, শুধু শ্মশান না, তাকে কেউ যেন ডাকছে, আয়, কেন আর বেঁচে থাকবি, তোর কি লাভ বেঁচে থেকে, কি পাচ্ছিস তুই? তুই তো বিয়ে করেছিস একটা অলরেডি বিবাহিত এক পুরুষকে, কি দিয়েছে ও তোকে? সম্পত্তি তো সব ওর নামেই করে দিয়েছে, তুই কি পেয়েছিস? এবং যে ডাকে সেও কিন্তু দেবলীনা। মানে দেবলীনাকে ডাকছে। দেবলীনাকেই পুরোপুরি দেখতে পাচ্ছে এবং এটা দেখেছিল মাঘী পূর্ণিমার রাতে, পুরো নিজেকে দেখেছিল নাইটি পরা অবস্থায়। সে বলে, দেবলীনাও আমার সাথে কথা বলেছে, দেবলীনা বলে পূর্ণিমাদি আমি না পাটা দেখে আর ওপর দিকে তাকাবার সাহস পাইনি। আমি তখন প্রশ্ন করি, যখন উপরে দেখলেই না, তাহলে তুমি জানলে কি করে ওটা তুমি? বলছে নিজেকে চিনতে কি শুধু মুখ দেখতে হয়? কি বলছো? বলছে তার পা ছিল উল্টো দিকে, বা আমি বাথরুম থেকে জাস্ট বেরোচ্ছিলাম এবং বেরিয়ে দেখি কেউ যেন দাঁড়িয়ে, আমি আর পূর্ণিমাদি ওপর দিকে তাকাই। এটা শুনে ভাই আমারও হয়ে গেছিলাম, মানে যে তুমি তো মানে বিভৎস অবস্থায় রয়েছো। তো এই কথাটা বলতে বলতে পুনরায় সে ফোন কেটে দেয়, মানে হঠাৎ করে ফোন কেটে দেয়। তারপর মোটামুটি এক দেড় ঘন্টা পর তার হাজবেন্ড ফোন করে। আমি এর মধ্যে কল ব্যাক করেছি, কোনো রিং হয়ে গেছে, ফুল রেসপন্স পাওনি? রেসপন্স করেনি, কেউ রিসিভ করেনি। সঞ্জীব ফোন করে এবং বলে দিদি সরি এক্সট্রিমলি, আসলে দেবলীনা আমাকে মারধর শুরু করেছিল। মারধর শুরু করেছে? হ্যাঁ, তার হাজবেন্ডকে মারধর শুরু করেছিল, যে কেন আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, অথচ কি আশ্চর্য গোস্তাব, কিছুক্ষণ আগে ও নিজেই আমার সাথে সমস্ত কিছু কথা বলছে। মানে কনক্লুশনটা ও নিজেও বুঝে উঠতে পারছিল না, কেউ বুঝে উঠতে পারছিল না। ও নিজে এখনই চায় সুস্থ হতে, আবার এখনই সে নিজেও জানে না কিভাবে সুস্থ হবে। যাই হোক, এইভাবে সে আয়না দেখা বন্ধ করে দেয়। আমি বলি দেরি করবেন না, চেম্বারে নিয়ে চলে আসুন। এবং সবাইকে বলে রাখি, আমার কোনো চেম্বার নেই, আমি বাড়িতেই লোক দেখি। আচ্ছা আচ্ছা, একদম আমার সেই সাহস রয়েছে, আমি বাড়িতে লোক দেখি এবং অনেকেই আসে আমার বাড়িতেই চেম্বার, মা তারা রয়েছেন অধিষ্ঠিত, তিনি আসেন এবং আমার রুমের বাইরেই রয়েছে কালপুরুষ দর্পণ, যেটা আজকে আমি সবাইকে দেখাবো। কালপুরুষ এই নামটার সাথে কারা কারা পরিচিত আগে বলুন? একটু অডিয়েন্স থেকে রিঅ্যাকশন চাই, একটু সাউন্ড। ব্রহ্ম রাক্ষস, ব্রহ্মদত্ত বা কালপুরুষ এই নামগুলোর সাথে কারা পরিচিত? অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। তারা কি কালপুরুষকে শুধু খারাপ ওয়েতেই দেখেন, বা এক্স্যাক্টলি খারাপ ওয়ে নন? তো কালপুরুষ কখন হয় একটু বলে রাখি, আমি জানি হাতে সময় খুব, তো বলে রাখি, কেতুর নক্ষত্রে অমাবস্যার তিথিতে কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ যদি দণ্ডি ঘরে মারা যায়, তিনি তখন কালপুরুষ হন। কেতুর নক্ষত্র মঘা, মূলা, আরেকটি নক্ষত্র রয়েছে ওই অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, এই তিনটি নক্ষত্র যোগ হতে হবে, অমাবস্যার তিথি হতে হবে এবং দণ্ডি ঘরে যদি কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ মারা যান, তিনি হন কালপুরুষ। আজকে আমরা তাকে দেখতেও চলেছি। একদম তাকে দেখাবো, তিনি অঙ্কিত, কারণ আমাদের গুরুদেব কালপুরুষ সিদ্ধ, তিনি প্রচারের আলোয় থাকেন না, তাকে কেউ চেনে না। তো যাই হোক, আমাদের গুরুদেব বলেন জীবনের রাজহাঁস হও, দুধ এবং জল মেশানো থাকলে দুধটাকে খেয়ে নাও, জলটাকে ফেলে রেখে দাও। সব সময় যে খারাপ মন্দ মিলিয়ে মানে অন্ধের মতো কাউকে ফলো করো না,
কোনটা ঠিক কোনটা বেঠিক তার জন্য মা বাবা শিক্ষা দিয়েছে, স্কুলে পড়েছো, সেটা বিচার করো নিজে, ভালোটা নিয়ে নাও, খারাপটাকে খারাপটাকে রেখে দাও। রেখে দাও, মোদ্দা কথা এটা। তারপর কি হলো পূর্ণিমাদি, ঘটনায় আসি। তারপর সে আমার বাড়িতে আসে এবং বাড়ির প্রত্যেকটা রুমে আমার কালপুরুষ দর্পণ রয়েছে, তাই সে আর ঢুকতে চায় না কিছুতেই, কিন্তু কোনো রকমে তাকে টেনে ঢোকানো হয়। ঢোকাবার পর নানান রকম সে উৎপাত শুরু করে, আমি থাকবো না, অ্যাগ্রেসিভ গলা, আমি এই গলা এখন করতে পারবো না, আমার গলার অবস্থা খুব খারাপ। তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তারপর তার মাথায় আঙ্গুল দিয়ে আমি কিছু মন্ত্র জপ করি এবং কালপুরুষ দর্পণ দেখায়, তখনই তার হয়ে যায় এবং সে গড় গড় করে বলতে থাকে, আমার ক্ষতি করিস না, আমি নিজে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। প্রেত চালান করা হয়েছিল, প্রেত চালান মারণ ক্রিয়া করা হয়েছিল যাতে সে পুরোপুরি মরে যায়। এই কারণে একবার নয় 3 বার সে সুইসাইড অ্যাটেম্প করেছে, যার মধ্যে একবার সঞ্জীব জানে, বাকি 2 বার কিন্তু জানে না, বাট বেঁচে গেছে কোনোভাবে, বেঁচে গেছে। একটা হয় দৈব বল, দৈব বল যদি কারোর থাকে না, বৃহস্পতি যদি উন্নত হয় কারোর, তাহলে সে অনেক চেষ্টা করেও কিন্তু আজ দেবলীনার বাঁচার কথাই নয়, এতটাই দেরি হয়ে গেছিল। গুরু বলছিল, গুরু বল ছিল একদম। তো সে আমাকে তখন সমস্ত কিছু সত্যি বলে, কে পাঠিয়েছে না, তার সঞ্জীবের প্রথম স্ত্রী মুসলিম তান্ত্রিক, আমার মনে হয় ডানকুনির দিকে কোনো এক মাজার রয়েছে, থাকতেন তিনি, নাম বলবো না আমি অবশ্যই, ডেফিনেটলি না, তিনি করেছেন এবং খুব স্ট্রং প্রয়োগ করেছে যাতে 3 মাসের ভেতর সে মারা যায়। সেই কারণে সে যত দিন যেতে থাকে তাকে শ্মশানে দেখতে পেত, চিতায় দেখতে পেত, তাকে কেউ ডাকছে সশরীরে দেখতে পেত, এই সমস্ত ঘটনাগুলো ঘটতো। তখন বলি, তুই কিভাবে যাবি বল। না, আমি যদি যাই তাহলে হয় শিপ্রা মারা যাবে, নয়তো সেই তান্ত্রিকের কিছু ক্ষতি হবে, এটাই হয় বন্ধুরা। যদি কেউ চালান করে তাকে তো আমি বের করে দিতে পারবো, খুব বেশি হলে 0.5 ঘন্টা লাগবে কি 1 ঘন্টা লাগবে, কিন্তু সে যে ফেরত যাবে কারুর না কারুর ক্ষতি করে যাবে, কারুর রক্ত চাইতে, কারুর রক্ত চাইবে, শুধু রক্ত না, তাকে মার্ডারও করে দিতে পারে। সে বলল, তোরা রাজি আছিস, শিপ্রার ক্ষতি, বিশাল কিছু ক্ষতি নাও হতে পারে কিন্তু ক্ষতি হতে। সঞ্জীব তখন বলে ওঠে, যে আমার এত বড় ক্ষতি করেছে তাকে প্রাণে মেরে দিতে চাই। এখানে আমি একটা কথা বলে রাখি, কাউকে মারা বা বাঁচা নো, বিশেষ করে মারাটা কিন্তু আমার শত্রু সে নয়, তাই আমি মারবো কেন তাকে। এক্স্যাক্টলি। তো নিশ্চয়ই শিপ্রা খুবই অন্যায় কাজ করেছে, তাকে শিক্ষা দিতে পারি কিন্তু মারবো না। তখন আমি বলি, দেখুন সঞ্জীব বাবু, আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু মারবো না, হ্যাঁ যদি বলেন বিছানায় ফেলে দিতে ফেলে দেবো, বলে আপনি যেমন করে হোক ওকে সেম শাস্তি দিন যে শাস্তিটা ও আমার সংসারে দিচ্ছে। দেখুন দিদি, ওকে তো আমি সব বলেই করেছিলাম যে মিউচুয়াল ডিভোর্স দিতে, ও তো রাজি ছিল, তাহলে এখন এরাম কেন? নো ডাউট খুবই অন্যায়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় তারাপীঠ। আমাদের 3টে জায়গায় কাজ হয়, মণিকর্ণিকা ঘাট, কামাখ্যা এবং তারাপীঠ। সবার আগে তারাপীঠ। আমরা তারাপীঠ যাই, তারাপীঠে গিয়ে কারণ ক্রিয়া করা হয়। কারণ ক্রিয়া করার সময় প্রথম কথা, যেদিন তারাপীঠ যাচ্ছিল ওরা ওদের মতো গাড়িতে যাচ্ছিল, আমরা আমাদের মতো যাচ্ছিলাম, কিন্তু 5 ঘন্টার রাস্তাটা 7.5 থেকে 8 ঘন্টা হয়ে গেছিল, পৌঁছতে বাধা পাচ্ছিল, প্রচুর পৌঁছতে বাধা। এবং হোটেলে গিয়ে ওঠার পরও শ্মশানে তাকে আনা যায়নি। তারাপীঠ শ্মশানে যাওয়ার আগে তাকে রাস্তার মধ্যে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখে পুলিশ আসে। এবং আমরা যখন কাজ করি তখন আমাদের প্রশাসনের কিন্তু পারমিশন নেওয়া থাকে। তো আমরা যখন তারাপীঠে কাজ করছি, আমাদের স্পট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে থাকে শিবাভোগ তলার অপোজিটে। তো সেখানে যখন কাজ করা হচ্ছে, তখন কারণ ক্রিয়া যখন শুরু হয় তখন সে মারাত্মক রকম অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এবং তখন সে বলতে থাকে, যদি শিপ্রার কিছু হয় তাহলে তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর লাইন ধ্বংস করে দেবো, মানে আমাদের লাইন ধ্বংস করে দেবে, আমাকে আর প্রফেশনে থাকতে দেবে না, এরম নানান রকম। এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই করো করো, বাট আমাদের যা কাজ আমরা করতে থাকি। এবং তুমি জানো বা কিউরিও ফাইটার অনেক দর্শক জানে, আমি আদিবাসী তন্ত্র করি। আদিবাসী তন্ত্র হচ্ছে দ্রব্যগুণের স্বয়ং সিদ্ধ কিছু বস্তু, যার মধ্যে লবঙ্গ থাকে, পাতিলেবু থাকে, সাদা সর্ষে থাকে, অমৃত চূর্ণ থাকে, 3 ঘাটের ভাটার গঙ্গা জল, আজ বলে দিচ্ছি, 3 ঘাটের ভাটার গঙ্গা জল, এবং তার মধ্যে 3টে তুলসী পাতা মিশিয়ে দিয়ে বাড়িতে রাখুন, ঘরে চেটান। কোনো নেগেটিভ এন্টিটি যদি চরম ক্ষতি করে আমায় ফোন করবেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বন্ধুরা। তারপর কি হলো? তারপর তাকে শ্মশানে গঙ্গা জল নিয়ে যাওয়া যায় না, তারাপীঠ শ্মশানে গঙ্গা জল অ্যালাউড নেই।
আমরা বলি সমস্ত ক্রিয়া করা হয় আদিবাসী তন্ত্রের কিছু বিশেষ প্রয়োগ করা হয়, কারণ ক্রিয়া করা হয় চিতায় গিয়ে, সমস্ত কিছু করার পর তাকে নির্মূল করা হয় এবং 1 ঘন্টার ভেতর ফোন আসে শিপ্রা সিঁড়ি থেকে পড়ে মাথা ভেঙেছে। কি বলছো? 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টার মধ্যেই ফোন আসে, সঞ্জীবের কাছে ফোনটা আসে এবং ওই চালান করা জিনিসটি ছিল আসলে কিন্তু পিশাচ চালান করেছিল। পিশাচ চালান করেছিল। তিনি বলেইছিলেন, তার কথা সে রেখেছে। আমি একটু ইন্টারাপ্ট করছি, মুসলিম তান্ত্রিক যারা হন বা সুলেমানি তন্ত্র যারা করে, স্পেশালি তারা তুমি জিন বলছো তো কথাটা ঠিক কথা, কিন্তু আমরা হয়তো ধর্ম বিভেদের নাম আলাদা দিচ্ছি, কিন্তু খুব খারাপ কিছু হলে সেটা আমরা বাংলায় পিশাচ বা ওরা জিন জেন্নাত এই সমস্ত কিছু বলে থাকে। তো যাই হোক, তিনি চালান করে এবং সত্যি যাওয়ার পর ফোন আসে এবং শিপ্রার মাথা ফাটে এবং এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন হয়, তাকে ভেলোর চেন্নাই এই সমস্ত কিছু পরে শুনেছি, পরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ব্রেন অপারেশন করা হয়েছিল। তো যাই হোক, তারপর আমাদের কাছে বলে এখন কি উপায়, তার তো কাজ আমরা বন্ধ। কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে তুমি কিন্তু পাল্টাতে পারবে না, শিপ্রা আবার কিছু করতে পারে, শিপ্রা আবার ফিরে এসে করতে পারে। তখন বলা হয় যে তুমি এক কাজ করো ভাই, লন্ডনে ট্রান্সফার নিয়ে নাও, কারণ তার জবটা যে ছিল ও চাইলে ট্রান্সফার নিয়ে নিতে পারতো, বাট ভালোবাসার শহর কলকাতা। একদমই তাই। তো লন্ডনে ও ট্রান্সফার নিয়ে নেয় এবং স্ত্রীকে নিয়ে চলে যায়। তারপর আমরা তো অবভিয়াসলি প্রোটেকশন দিয়েছি এবং এটা বলেছি যে আর যাই হয়ে যাক, তোমার গৃহে কোনো নেগেটিভ এন্টিটি প্রবেশ করতে পারবে না, কোনো দিন না, এবং তোমার ওয়াইফকেও কেউ পজেস্ট করতে পারবে না, যেহেতু আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবং কিছু দ্রব্য 3 মাস 45 থেকে 90 ডেজ এগুলো ইউজ করতে হয়, এগুলো ইউজ করতে দেওয়া হয়েছিল। তো আমি লাস্ট খবর যতদূর পেয়েছি তারা সুখে সংসার করছে এবং একটা ছোট্ট বেবিও হয়েছে, এখনো পর্যন্ত কোনো খারাপ না। কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ যেটা হয়েছে, ওর নার্ভের প্রবলেমটা থেকে গেছে, দেবলিনার নার্ভের প্রবলেমটা থেকে গেছে এবং থেকে থেকেই প্যানিক অ্যাটাক হয়। এই যে ড্রাইভার এবং ড্রাইভারের স্ত্রী এখানে মিলিত ছিল শিপ্রার সাথে, সেটা কিভাবে জানা গেছিল? সেটা সমস্ত কিছু দেবলিনা বলেছে, সমস্ত কিছু। এই যে প্যাড নিয়ে যাওয়া, চুল নিয়ে যাওয়া, এইভাবে কাজ করা হয়েছে, এর সমস্ত কিছু শিপ্রা শ্মশানের নিজের মুখে বলেছে, দেবলিনা নিজের মুখে বলেছে এবং আমার বাড়িতেও সে বলেছে যখন সে পজেস ছিল, যে আমাকে পাঠানো হয়েছে, আমাকে কষ্ট দিস না, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। ওকে ওকে ওকে, তুমি এখানে ঘটনা শুরুর আগে একটা জিনিস বলছিলে, কালপুরুষের ব্যাপার। সেই কালপুরুষ জিনিসটাকে আমি একবার দেখাতে বলবো তোমাকে, জিনিসটা কিরকম সেটা একবার দেখাও। প্রথম কথা আমি কিছু বলি যে আয়না, দেখবেন যদি কেউ পজেসড হয় বা কারোর মধ্যে নেগেটিভ এন্টিটি আশেপাশেও যদি থাকে না কোনো বাড়িতেও, সেই ব্যক্তি কিন্তু আয়না কম দেখবে, কম দেখতে চাইবে, আয়নায় তার স্বরূপটা ফুটে ওঠে। এবং পজিটিভ জিনিসকে আয়না যেমন অ্যাবজর্ব করে, নেগেটিভ জিনিসকেও আয়না অ্যাবজর্ব করে। আমাদের গুরুদেব কালপুরুষ কেমন দেখতে, কালপুরুষের হাইট মারাত্মক রকম হয়, আয়নায় তো ততটা, এই ছোট্ট আয়নায় তাকে তুলে ধরা সম্ভব না। কিন্তু আমার বাড়িতে কোনো পজেস কেস যদি লুকিয়েও থাকে, আমি কালপুরুষ দর্পণ দেখিয়ে তাকে অ্যাক্টিভ করতে পারি এবং কালপুরুষকে আমি দেখাতে চলেছি। যারা এতদিন শুধু শুনে এসছেন, আজ তার স্বরূপ দেখবেন, তিনি কিন্তু এরমই দেখতে, শুধু হাইটটা আরও অনেক বিশাল। এই যে এখানে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? একটা কাজ করো পূর্ণিমাদি, এখানে আই থিঙ্ক দেখতে অনেকের প্রবলেম হতে পারে, তুমি বসো, যদি কারোর দেখার হয় আমরা এখনো রয়েছি, দেখতে পারেন। আর ক্যামেরাতে একটু দেখিয়ে দাও কীরকম দেখতে হয়, একটু সাবধানে বসো। ওকে, চলো সাবধানে বসো, দেখে তো শুরু করো। এটা হলো, এরপর এখন